আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে 843 এই রুলসটি কি আর কম্পাউন্ডিং এর সাহায্যে এই রুলসটির মাধ্যমে কিভাবে আপনি খুব দ্রুত কোটিপতি হতে পারেন এই বিষয়টি নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। দেখবেন বেশিরভাগ মানুষ অনেক টাকা ইনকাম করলেও তারা কম্পাউন্ডিং এই বিষয়টি খুব একটা ভালো করে বোঝে না। এই কারণে তারা তাদের টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে না এবং টাকা কোথায় কতটুকু জমালে কতদিন পর কত টাকা হতে পারে এই রুলসগুলো তারা জানে না, মানে এই ম্যাথগুলো তাদের জানা নেই। তাদের বেশিরভাগ ফাইন্যান্সিয়াল ডিসিশনই কম্পাউন্ডিং এর থিওরির বিপরীতে চলে যায়। তাই বেশিরভাগ মানুষ সারা জীবন অনেক টাকা ইনকাম করলেও পরবর্তীতে তারা সেই গরিবী হালেই থাকে। যাই হোক, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে 843 এই রুলসটি নিয়ে আলোচনা করব। কম্পাউন্ডিং এখানে কিভাবে কাজ করে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি যদি কম টাকা ইনকামও করে থাকেন তারপরও কিভাবে বেশি টাকা বানাতে পারেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পাশাপাশি ক্যারিয়ার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের সমাজে ধনী লোকদের নিয়ে কিছু কথা আপনাদেরকে বলা দরকার। আপনি আপনার সমাজে যত ধনী লোকদের দেখবেন তারা মূলত 3 ক্যাটাগরির ধনী। এক, যারা অনেক টাকা ধার করে হোক যে করেই হোক তারা নিজেদেরকে শো অফ করানোর মাধ্যমে ধনী দেখানোর চেষ্টা করে। এখন সবার পারিবারিক অবস্থা কি বা তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এগুলা আমরা বাইরে থেকে না জানলেও তার শো অফ দেখে আমরা মনে করি সেই লোক আসলেই ধনী। কিন্তু আমাদের সমাজে প্রায় 70 বা 60 থেকে 70% মানুষই এমন ধনী যারা আসলেই ভেতর থেকে ধনী না, উপর থেকে ধনী শো অফ করানোর চেষ্টা করে। একটু পরেই এটা নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলবো। আর দ্বিতীয় ধনী হচ্ছে তারা যারা বাপের টাকায় অথবা দাদার টাকায় ধনী। আপনারা তো এইরকম বহু লোক আপনার এলাকায়, আপনার রোডে, আপনার ভিলেজে সব জায়গায় দেখবেন তাদের বাপ দাদা অনেক ধনী ছিল তাই তারা ধনী। এখন তাদেরকে দেখে অবাক হওয়ার কিছু নেই, তারা আসলে কোনো না কোনোভাবে লাকের কারণে ধনী হয়ে গিয়েছে, এই ধনীর কোনো দাম নেই। আর এরা যদি আসলেই ক্রিয়েটিভ কোনো মানুষ না হয়ে থাকে তাহলে এদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল কোনো পরামর্শ নেওয়া যাবে না। আমরা সাধারণত যারা ধনী তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেই, কিন্তু এই ধরনের ধনীদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেওয়া যাবে না, কারণ তারা আসলে বসে বসে খেয়েছে, ঘুমিয়েছে, তারা নিজেরা কোনো ক্রিয়েটিভ কিছু করেনি, বাপদাদার টাকায় ধনী। আর 3 নম্বর ধনী হচ্ছে তারা আসলে রিয়েল ধনী। তারা নিজেদের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে খুব ছোট জায়গা থেকে একটু 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 করে আসলেই ধনী হয়েছে। আর এরাই হচ্ছে আসল ক্রিয়েটিভ জিনিয়াস। দেখুন, এই ধরনের লোক যে খুব শিক্ষিত লোকেরাই হবে এমনটি নয়। আপনার সমাজে বা আপনার বাপ দাদা এদেরকে খেয়াল করলে দেখবেন সেই সময়ের বা সেই আমলের মানুষ অনেকেই শিক্ষিত ছিল না, কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক ট্যালেন্ট ছিল এবং তাদের সেই ট্যালেন্সি দিয়ে তারা কিন্তু অনেক টাকা কামিয়েছে। সো ট্যালেন্সি যে শুধুমাত্র পড়ালেখাওয়ালা মানুষদের মধ্যেই থাকবে এমনটি নয়, কম পড়াশোনা মানুষদের মধ্যেও থাকতে পারে। যাই হোক, আমাদের সব সময় এই 3 নাম্বার ক্যাটাগরির মানুষদের ফলো করতে হবে যারা আসলেই ধনী। যাই হোক, চলুন 843 এই রুলসটি আসলে কিভাবে কাজ করে, পাশাপাশি আরো কিছু বিষয় একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি আপনাদের সাথে একটি স্টোরির মাধ্যমে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করছি। তো স্টোরিটি শুরু করা যাক 23 বছর বয়সী সজীবকে দিয়ে। সজীব রিসেন্টলি খুব ভালো একটা চাকরি পেয়েছে। সে পড়াশোনার জীবনে আসলেই খুব ভালো স্টুডেন্ট ছিল এবং সে প্রচুর চেষ্টা করেছে যে করেই হোক একটা ভালো চাকরি তার জোগাড় করতেই হবে। সে চাকরিটি পেয়েছে। তার স্টার্টিং স্যালারি ছিল 80,000 টাকা। তার ফ্যামিলিতে এত স্যালারিতে আগে কেউ কখনো জব করেনি। এজন্য যখন থেকেই সজীব এত বেতনে চাকরিটি পেয়েছে তার প্রতি তার ফ্যামিলির সবার আশাও বেড়ে গিয়েছে। সবাই এটাই মনে মনে চাচ্ছে এখন সজীব অনেক বড় একটা বাসা নিবে, আমাদের জন্য একটা গাড়ি কিনবে। তার ছোট বোন ভাবছে আমার বড় ভাই আমাকে একটা অ্যাপেলের ফোন কিনে দিবে। তার ছোট ভাই ভাবছে আমাকে একটা বাইক কিনে দিবে ভাইয়াকে যদি এখন আমি বলি। পাশাপাশি সজীব তার মা বাবার জন্য কিছু এক্সট্রা কিছু জিনিস কিনতে চায় যেগুলো অনেক এক্সপেন্সিভ, তাই তাদের ফ্যামিলির জন্য কখনো কিনা হয়নি, সে তাই এখন এগুলো কিনতে চায়। আর এই সকল কিছু মিলিয়ে সজীব একটা বড় ফ্ল্যাট ভাড়া নেয় অনেক এক্সপেন্সিভ জায়গায়। পাশাপাশি সে খুব দ্রুত একটা গাড়িও কিনে ফেলে ইএমআইতে এবং সে 3টা আইফোন কিনে তার 2 ভাই বোন এবং তার নিজের জন্য। আর সজীব এই সকল কিছুই করে লোন নিয়ে। এখন সজীব প্রতি মাসে যেই স্যালারি পায় সেই স্যালারির টাকা তার ফ্যামিলি খরচের পর যেই টাকা থাকে সেই টাকা তার লোন দিতে সম্পূর্ণ টাকা শেষ হয়ে যায়। কিন্তু এ নিয়ে সজীবের কোনো মাথা ব্যথাই নেই, কারণ সে নিজেকে ধনী দেখাতে চেয়েছিল। আর পাশাপাশি এলাকাবাসী এবং তার বন্ধুবান্ধব সবাই এটিও ভাবছে আরে সজীব তো অনেক ধনী হয়ে গিয়েছে, দামি গাড়িতে চড়ছে, বড় বাড়িতে থাকছে আর আইফোনও চালাচ্ছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, সবাই তাকে দেখে অবাকও হচ্ছে। আর সজীব এটাই চেয়েছিল তার জীবনে। সজীবের মেইন মোটো এটাই ছিল, তাকে সবাই এক্সট্রা রেসপেক্ট করুক। আর ঠিক এই স্টোরিটি আমাদের সমাজের 60 থেকে 70% মানুষের ঘটনা। আমরা যেই টাকা স্যালারি পাই সেই টাকার বেশ একটা অংশ আমাদের ফ্যামিলি খরচ হওয়ার পরে বাকি টাকাগুলো কোথায় আমরা কোথাও জমাবো, নয়তোবা কোথাও ইনভেস্ট করব, অন্য কোনো প্ল্যান করব, সেগুলো না করে আমরা এক্সট্রা
মানুষের কাছ থেকে রেসপেক্ট পাওয়ার জন্য শো অফ করা শুরু করে দিই, আর সেই শো অফ করাটাকে নিজের লাইফ বানিয়ে ফেলি এবং সেই হাওয়াতে দোল খেতে খেতে চলতে থাকে আমাদের জীবন। কিন্তু যারা আসলেই ট্যালেন্ট, পৃথিবীতে খুবই সাকসেসফুল মানুষ, তারা এই ধরনের মানুষকে বলে এরা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে দেখা যাচ্ছে এরা ভেতরে ততটা ভয়ঙ্কর কন্ডিশনে রয়েছে, কারণ এদের ইনকাম সোর্স মাত্র একটি। তারা একটি ইনকাম সোর্সেই ডিপেন্ড থাকে এবং তারা কখনো কোনো কিছু সেভিংসও করে না। এখন যদি সেই ইনকাম সোর্স কোনোভাবে তাদের চলে যায় তাহলে পরদিনই পাওনাদার এসে তাদের সাথে ঝামেলা শুরু করবে, তাদের লাইফকে হেল করে দিবে। সো বুঝতেই পারছেন এই লাইফটি উপর দিয়ে যতটা হ্যাপি মনে হচ্ছে ভিতরে ততটাই রিস্কি। যাই হোক, এই হলো সজীবের কন্ডিশন। সজীবের খুব ছোটবেলার একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল আসিফ। আসিফ খুবই গরিব ঘরের ছেলে ছিল, কিন্তু এখন আসিফ অনেক দামি গাড়ি নিয়ে চলছে, যেটা সজীবের গাড়ির থেকেও আরো 5 গুণ বেশি দাম। পাশাপাশি আসিফের পরিবর্তন দেখে সজীব অনেক বেশি অবাক। সে কতটা গরিব ছিল, কতটা জীর্ণ শীর্ণ জামা কাপড় পরতো, এখন তার জামা কাপড় চেঞ্জ, স্ট্যাটাস চেঞ্জ কিভাবে সম্ভব। এবং সজীব এটিও জানতো আসিফ খুব অল্প স্যালারিতে একটা জব করে, যেই স্যালারি দিয়ে তার ফ্যামিলি কোনো রকম একবেলা বা 2 বেলা খেয়ে টিকে ছিল। 3 বেলা খাওয়ার টাকাও সেই স্যালারি দিয়ে হতো না। তাহলে আসিফের এতটা পরিবর্তন কিভাবে হলো? তখন সজীব আসিফকে জিজ্ঞাসা করলো, বন্ধু কি অবস্থা, তুমি কি করলা যে তোমার এতটা পরিবর্তন? তখন আসিফ সজীবকে বলল, আমি শুরুতে যেই চাকরিটি করতাম সেই চাকরি দিয়ে আমি কোনোভাবেই চলতে পারতাম না। তখন প্রতিদিন আমি চিন্তা করতাম কি করা যায়। আমি সারাদিন চাকরি করতাম, সারাদিন পরে সন্ধ্যার পরে সময় বের করতে পারতাম, তার আগে তো সারাদিন অফিসেই চলে যেত। এখন এই সন্ধ্যায় এসে আমি কি করতে পারি? আমার কাছে তো কোনো টাকাও নেই যে ছোট একটা বিজনেস শুরু করব। তো যাই হোক, সে চিন্তা করতে করতে একদিন সে তার নিজের এলাকার এক ছোট ভাইয়ের সাথে দেখা। সেই ছোট ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই তুই কি করিস? সে বলল, আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করি। তো যাই হোক, সেই ছোট ভাইয়ের সাথে কথা বলতে বলতে আসিফ একটা আইডিয়া বের করলো যে সে অনলাইনে কিছু একটা করবে। তারপর সে অন্য একজনের কাছ থেকে অল্প কিছু টাকা ধার নিয়ে কোনো রকম একটা ল্যাপটপ কিনলো। ল্যাপটপ কিনে সে এআই এই বিষয়টি জানার চেষ্টা করলো, কারণ এআই এই সময় খুব ট্রেন্ডিং চলছিল। তো আসিফ এআই সম্বন্ধে জানতে জানতে সে একটা আইডিয়া বের করলো। সে ভাবলো খুব সহজে এআই দিয়ে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় যেটা দিয়ে সে টাকা ইনকাম করতে পারবে। পরবর্তীতে সে চিন্তা করলো আমি এআই দিয়ে ইমেজ জেনারেট করার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলি। সে যেটি করলো, অল্প কিছু সময়ে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে সে একটা ইমেজ জেনারেট করার ওয়েবসাইট তৈরি করে ফেললো। এখন সে তৈরি করে ফেললো ঠিকই, কিন্তু সে এটিকে আর প্রমোট করতে পারছে না, মানে মানুষ পর্যন্ত তো পৌঁছাচ্ছেই না। সে এটি থেকে টাকা ইনকাম করবে কিভাবে? যাই হোক, সে প্রতিদিন একটু একটু করে সেটিকে প্রমোট করার চেষ্টা করলো, পরিচিত মানুষদের সাথে শেয়ার করলো, বিভিন্ন ছোট ছোট ইউটিউবে ভিডিও বানিয়ে শেয়ার করলো, ফেসবুকে ভিডিও বানিয়ে শেয়ার করলো, ইনস্টাগ্রাম টিকটকে ভিডিও বানিয়ে শেয়ার করলো। এরপর তার ওয়েবসাইটটি একটু একটু করে মানুষ চিনা শুরু করলো, তার ওয়েবসাইট ইউজ করা শুরু করলো। যাই হোক, আসিফ সজীবকে সেই সময় বলছিল, আমার ওয়েবসাইট হিসাবে সেই সময় টাকা ইনকাম হতো খুব কম। আমার ওয়েবসাইট থেকে প্রতি মাসে 40,000 টাকা আমি ইনকাম করতে পারতাম, আর চাকরি থেকে 30,000 টাকা ইনকাম করতাম। তো সেই সময় আমি টোটাল 70,000 টাকা ইনকাম করতাম প্রতি মাসে। এরপর আমি চিন্তা করলাম, আমার চাকরিটি তো খুব একটা ভালো চাকরি না, চাকরিটি তো আমি ভবিষ্যতে করবও না, তাহলে আমি কি করতে পারি? আর এই দিক দিয়ে আমি খুব জিনিয়াস প্রোগ্রামারও না যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আরও কিছু বানিয়ে ফেলবো, আরও টাকা ইনকাম করে ফেলবো, সেটাও হচ্ছে না। সো আমার যে 2টা ইনকাম সোর্স আছে, এই 2টা ইনকাম সোর্সই আমার জন্য আনসেফ। সো আমি এখন কি করতে পারি? তখনই সে 843 এই রুলসটি অ্যাপ্লাই করলো। মানে সে সেই সময় প্রতি মাসে 30,000 টাকা একটি সিপ মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে একটি জায়গায় ইনভেস্ট করলো। সেই জায়গাগুলো হতে পারে ইন্ডিয়াতে যেমন রয়েছে নিফটি বা সেন্সেক্সের মতো জায়গা, বাংলাদেশে মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করা যায়, এই ধরনের একটা জায়গায় সে টাকা ইনভেস্ট করেছিল, যেখান থেকে সে ইনকাম পেত প্রতি ইয়ারে 12%। এবং এভাবে করে আসিফ প্রতি মাসে 30,000 টাকা করে ইনভেস্ট করে টোটাল 8 বছরে তার মেইন টাকার পরিমাণ দাঁড়ায় 28,80,000 টাকা। এবং সেখান থেকে 12% রিটার্ন হিসাব করলে তার টোটাল রিটার্ন এসেছিল 19,65,000 টাকা। এখন সেই 8 বছরে তার টোটাল টাকা যোগ দিলে দাঁড়ায় 48,45,000 টাকা। সজীব সেই সময় এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়, আরে ভাই কি অবস্থা, এত টাকা তুই জমিয়ে ফেলেছিস। এরপর সজীব আরও বলে, দেখ আমার এই টাকার কোনো প্রয়োজন নাই, কারণ আমি সেই ওয়েবসাইট এবং আমার চাকরি থেকে মোটামুটি ভালো ইনকাম করছি, যেগুলো দিয়ে আমি আমার ফ্যামিলি খরচের পর আরও এক্সট্রা অনেক খরচ করতে পারতেছি। সো এই টাকায় আমার হাত দেওয়ার কোনো দরকার নেই, আমি এই টাকা এগেইন আবার 12% রিটার্নে আমি আবার রেখে দিব সেই জায়গায়। এরপর 4 বছর পর আসিফ এবং সজীবের আবার দেখা হয়। তখন সজীব আসিফকে বলে, বন্ধু তোর সেই রিটার্নের কি খবর? তখন আসিফ বলে, এই 4 বছর পর
আমার এখন সেই টাকা প্রায় 96 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। এই কথা শুনে সজীব অবাক হয়ে গেল। সে বলল, এর আগে তোর 8 বছর লেগেছিল, এবার 4 বছর কেন? আসিফ তখন বলে, এটি কম্পাউন্ডিং এর ম্যাজিক। মানে এর আগে তো আমি টাকা জমিয়েছিলাম প্রতি মাসে 30,000, কিন্তু এইবার তো পুরো 48 লক্ষ টাকাই আমি একসাথে দিয়েছি। সো সেই টাকার 12% রিটার্ন কিন্তু এত টাকা হয়ে গিয়েছে এই 4 বছরে। এরপর তারা আবার চলে যায়। এরপর আবার 3 বছর পর তাদের সাথে আবার দেখা হয়। 3 বছর পর আসিফ সজীবকে বলে, এবার আমার টাকার পরিমাণ কত শুনবি? 1,51,00,000 টাকা। এই কথা শুনে সজীব এবার অনেকটা কষ্ট পেল। সে মনে মনে চিন্তা করতে থাকলো, আসিফ কতটা গরিব ছিল, সে কত কষ্ট করে একটা চাকরি করত, একটা ওয়েবসাইট একটু একটু করে শিখে ওয়েবসাইটটা চালিয়েছিল। তারপরও সে যেই টাকা ইনকাম করতো সেই টাকা আমার চেয়েও 10,000 টাকা কম ছিল। কিন্তু আমি আমার শো অফ লাইফ লিড করতে গিয়ে আজ এখানেই পড়ে রইলাম। আর আসিফ একটু বুদ্ধি করে চলার কারণে সে আজ কোটিপতি। যাই হোক, এই 843 এই রুলসটি কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমি আপনাদেরকে একটু বলছি। যারা চাকরি করেন, চাকরির পরে বাসায় ফেরার পর বাসার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পরে আপনার কাছে আর কোনো টাইমই থাকে না। কারণ বাসায় বাচ্চারা থাকে, নয়তোবা ওয়াইফ থাকে, নয়তোবা বাবা মা থাকে। অনেকের আছে অফিসে এত পরিমাণ প্যারা খান যে বাসায় এসে মাথায় কাজ করে না। এখন আপনি তো আর লাইফে এক্সট্রা কিছু করতেও পারতেছেন না। এখন তাহলে আপনার কি করা উচিত? আপনার এই সেফ ইনভেস্ট করা উচিত। যেটা আমি আপনাদেরকে বললাম, আপনি সিপ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যেতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে পারেন, আপনি বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে এখানে আপনি টাকা রাখতে পারেন। যেটাই যার ব্যাংকে যেখানে যেটা সুবিধা হয় আপনি সেখানে সেটাই করুন। কারণ ধীরে ধীরে আপনার বয়স বাড়তেই থাকবে, আপনার একটা সময় কাজ করার ক্যাপাসিটি কমে আসবে, আপনি একটা সময় যে দুর্বল হতে থাকবেন, তখন আপনাকে দেখার কেউ থাকবে না। সো এই জিনিসটি আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আবার অনেকেই রয়েছেন যারা চাকরির পরে বাসায় এসে যেই টাইমটুকু পান সেই টাইমেও এনার্জি নিয়ে নতুন কিছু করার সাহস রাখেন। তাদেরকে আমি বলবো, তারা আপাতত এই জিনিসটা না করলেও হয়। আপনারা সেই আসিফের মতো চাকরির পাশাপাশি সেকেন্ড একটা ইনকাম সোর্স বের করুন। বাট সেই ইনকাম সোর্সটা এমন ইনকাম সোর্স হতে হবে যেখানে আপনি না থাকলেও টাকা আসতে থাকবে। যেমন এই যে আমরা অনলাইনে ইনকাম করি, অনেকে জমি বাড়ি দোকান কিনে রাখে যেখান থেকে তার ভাড়া আসতে থাকে, বা যেটাই পারেন প্যাসিভ ইনকামের ব্যবস্থা করুন। সবচেয়ে বেস্ট হয় যদি অনলাইনে কিছু করতে পারেন, কারণ অনলাইনের কাজগুলো আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারবেন। এই ভিডিওতে আমি যেই আসিফের কথা বলেছিলাম সেই আসিফ খুব একটা ভালো স্টুডেন্টও ছিল না এবং তার মাথা খুব একটা ভালো কাজও করে না। মানে বলতে পারেন সে অনেক বেশি ট্যালেন্ট না, যার কারণে সে এআই বিষয়টা শেখার পরেও সেটি দিয়ে অনেক কিছু করে ফেলেনি, সে টাকা জমিয়েছে। এখন আমাদের মধ্যে অনেকেই তো এমন রয়েছেন না যাদের ব্রেন অনেক বেশি যে কাজ করে এমনটি না, বা অনেকে নিজের উপর খুব একটা ভরসাও রাখেন না। অনেকেই চান সেফ একটা জায়গায় ইনভেস্ট করতে, তাদের জন্য এই সেফ ইনভেস্টটি। এবং যারা অনেক টাকা ইনকাম করবেন তাদের জন্য এই জায়গাটা সেফ হতে পারে, কারণ আপনারা এখন আর অন্য কোনো কাজে সময় দিতে চান না, আপনারা যেই ইনকাম করছেন সেটাতেই সাকসেস। বাট আপনারা অনেক বেশি ইনকাম করেন, এখন কিছু টাকা কোথাও জমাতে চাচ্ছেন, পরবর্তীতে যেন আপনার লাইফটা সেফ থাকে, তাদের জন্য এটা। সবার শেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।